আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আমরা তোমাদেরকে এর আগে 4টি ক্লাসে কোষ বিভাজন অধ্যায়টি পড়াচ্ছিলাম। এর আগে আমরা মাইটোসিস কোষ বিভাজন বিস্তারিত এবং মায়োসিস কোষ বিভাজন বিস্তারিত পড়িয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় এই অধ্যায়ের অন্য একটি অংশ পড়াবো। আমরা আজকে টপিকটি শুরু করার আগে এর সাথে সংশ্লিষ্ট কিছু ক্লু তোমাদেরকে দেখাচ্ছি। দেখি তোমরা বুঝতে পারছো কিনা আজকে টপিকটা কি হতে পারে। অনেকগুলো ফ্লাইওভার একটির উপর একটি গমন করেছে, দেখতে অনেকটা ক্রসের মতো বা এলোমেলো মনে হচ্ছে। দ্বিতীয় উদ্দীপকটি খেয়াল করো, এখানেও দুটি ফুলের ক্রস হচ্ছে এবং তার ফলে আরেকটি নতুন ধরনের ফুল দেখতে পাচ্ছি। আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের টপিকটি আমরা কি পড়াবো তাহলে ধরতে পেরেছ। কেননা এই টপিকটি হচ্ছে যেহেতু মিয়োসিস কোষ বিভাজনের পরে পড়াচ্ছে এবং এর মাধ্যমে বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে, যার ফলশ্রুতিতে নতুন জাতের উদ্ভব হয়। আর এই যে প্রক্রিয়াটির মাধ্যমে নতুন জাতের উদ্ভব হয়, আজকের আমাদের আলোচ্য সূচি সেটি হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনে একটি ঘটনা ঘটে, যেই ঘটনাটি বা যে প্রক্রিয়াটির নাম হচ্ছে ক্রসিং ওভার বা ক্রস ওভার। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্রসিং ওভার বা ক্রস ওভার। শিক্ষার্থীরা আমরা দেখে নিই আজকে এই পাঠ পড়ার শেষে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো বা কোন কোন বিষয়গুলো আমরা বুঝতে পারবো, বলতে পারবো। নাম্বার 1 হচ্ছে আমরা প্রথমেই সবাই এই বিষয়টি বলতে পারবো ক্রসিং ওভার কি, এই বিষয়ে আমরা বলতে পারবো সবাই। ক্রসিং ওভার কিভাবে ঘটে এটা বিস্তারিত আমরা শিখবো আজকে, এবং এই ক্রসিং ওভারের ফলে কিভাবে জীব জগতে বৈচিত্র্যতা আসে এবং তার পরিপ্রেক্ষিতে নতুন একটি জাতের সৃষ্টি হয় সেটি আমরা জানবো, অর্থাৎ ক্রসিং ওভারের গুরুত্বটি আমরা জানবো। তো শিক্ষার্থীরা প্রথমেই প্রশ্ন আসছে ক্রসিং ওভার বা ক্রস ওভার কি। খেয়াল করো, এর আগে আমরা যখন মায়োসিস কোষ বিভাজনের প্যাকাইটিন উপপর্যায়টি বলেছিলাম, সেখানে আমরা অল্প করে হলেও বলেছিলাম ক্রসিং ওভারটা কি এবং এটি কখন ঘটে, কার প্রেক্ষিতে ঘটে। এখন আসছে, খেয়াল করো, যদি আমরা পূর্বের বিষয়গুলোর প্রতি একটু আলোকপাত করি তাহলে খেয়াল করো, এখানে এই যে দুটি ক্রোমোজোম লাল এবং নীল, এটা একই বাইভ্যালেন্ট। আবার মনে করে দিচ্ছি এই কথাগুলো তোমাদেরকে, এটা ছিল বাইভ্যালেন্ট যেখানে হোমোলোগাস ক্রোমোসোম গুলো জোড়া বাঁধে এবং নীলটি সাপেক্ষে নীলটি, খেয়াল করো, এই নীল এবং এই নীল এই দুটি ছিল সিস্টার ক্রোমাটিড। একইভাবে এ লাল এবং এ লাল এরা ছিল সিস্টার ক্রোমাটিড। অন্যদিকে নীলের সাপেক্ষে লালটি, খেয়াল করো, নীলের সাপেক্ষে লালটি ছিল নন সিস্টার ক্রোমাটিড। খেয়াল করার পরে নন সিস্টার ক্রোমাটিড যেটি দেখো সেটি ইংরেজি এক্স অক্ষরের মতো গঠন তৈরি করেছে। আর আমরা জানি এই গঠনটিকে আমরা বলেছিলাম, এটা আমরা পড়া জিনিস, কায়াজমা, অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা তৈরি হয়। এবার খেয়াল করো, লালটা নীলের সাথে আর নীলটা লালের সাথে, খেয়াল করো, এক্সচেঞ্জ হয়েছে। আর এই এক্সচেঞ্জ হওয়ার ফলে যে ঘটনাটি ঘটেছে তাকে বলা হয় ক্রস ওভার বা ক্রসিং ওভার। তাহলে এই চিত্র থেকে আমরা যে ধারণাটি পাচ্ছি, খেয়াল করো, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ডাংশের বিনিময় হয়েছে আর এই খন্ডাংশের বিনিময়কে বলা হয়
ক্রস ওভার বা ক্রসিং ওভার। সো যদি জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে ক্রসিং ওভার বা ক্রস ওভার কি আমরা এভাবে বলবো, হোমোলোগাস ক্রোমোসোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে বা জিনের অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। এখন খেয়াল করো, যেহেতু আমরা আগেও এই জিনিসটা পড়েছিলাম, বাহু দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে কাইজমা কয়টি হবে সেটি। সুতরাং যদি বাহু দৈর্ঘ্যটি ছোট হয় সেক্ষেত্রে কাইজমা একটি হতে পারে, নাও হতে পারে। আবার যদি এই বাহু দৈর্ঘ্যটা লম্বা হয় সেক্ষেত্রে এক বা একের অধিক কাইজমা সৃষ্টি হতে পারে। সুতরাং এখানে ক্রসিং ওভার কতটি ঘটবে এটি ডিপেন্ড করবে তার কাইজমা কয়টি সৃষ্টি হয়েছে তার উপর। সেজন্য বলা হয় কোন কোন ক্রোমোসোম জোড়ায় ক্রসিং ওভারের সংখ্যা একটি হতে পারে, আবার কোন কোন ক্রোমোসোমে সেটি মোর দ্যান ওয়ান হতে পারে। তাহলে আমরা এখান থেকে যা জানলাম, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের বিনিময়কে বা ক্রোমাটিড অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটি হতে পারে একটি, আবার একটির চেয়ে বেশি হতে পারে। সুতরাং একটি শুধু ক্রসিং ওভার হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আবার ক্রসিং ওভার হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। এবার আমরা আসবো এই ক্রসিং ওভারটি কিভাবে ঘটে সে বিষয়গুলোতে। তোমরা যারা প্যাকেটের উপপর্যায়টির মনোযোগ দিয়ে শুনেছিলে এবং পড়েছিলে তাদের জন্য এই টপিকটি বোঝাটা একটু সহজ হবে। খেয়াল করো, প্রথমত আমরা এখানে ভাবি এই যে ক্রোমোসোমটি রয়েছে, দেখো ভালো করে, এই যে ক্রোমোসোম এবং এই যে ক্রোমোসোম এরা জোড়া বেঁধেছে এখানে। আর আমরা জানি জোড়া বাঁধে যে ক্রোমোসোম গুলো, সেই ক্রোমোসোম গুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোসোম। সুতরাং এরা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম। দেখো এই হোমোলোগাস ক্রোমোসোম গুলো যে জোড়া বাঁধছে, এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস, এবং জোড়া বাঁধার পর প্রত্যেক জোড়া ক্রোমোসোমকে বলা হয় বাইভ্যালেন্ট। তার মানে খেয়াল করো, এই যে জোড়া বাঁধা শুরু করেছে এই জায়গাটাতে, এটাকে এই জায়গাটাকে আমরা বলি, দেখো এই যে জোড়া বাঁধা শুরু করেছে এখানে, এই জোড়া বাঁধার প্রক্রিয়া সিন্যাপসিস। আর যখন এই প্রক্রিয়াটি এ পর্যন্ত এসে কমপ্লিট হবে, খেয়াল করো এখান থেকে একদম এই মাথায় এসে যখন কমপ্লিট হবে তখন দুটি ক্রোমোসোম জোড়া বেঁধে যাবে, আর তখনই এই এক জোড়া ক্রোমোসোমকে আমরা বলবো বাইভ্যালেন্ট। কি বলবো? বাইভ্যালেন্ট। তাহলে খেয়াল করো, ক্রসিং ওভারের প্রথম কাজ হচ্ছে বাইভ্যালেন্ট সৃষ্টি হবে। তার মানে হলো প্রথম ধাপ হচ্ছে প্রথমে হোমোলোগাস ক্রোমোসোম গুলো পরস্পরের আকর্ষণের ফলে, আমরা জানি সেখানে একটি ক্রোমোজোম আসবে পিতা থেকে এবং অন্য ক্রোমোজোমটি আসবে মাতা থেকে। হোমোলোগাস ক্রোমোসোম গুলো পরস্পরের মধ্যে আকর্ষণের কারণে দৈর্ঘ্য বরাবর সমান্তরালে জোড় বাঁধে, আর জোড় বাঁধার পর প্রত্যেক জোড়া ক্রোমোসোমকে আমরা বলছি বাইভ্যালেন্ট। তাহলে ক্রসিং ওভারের প্রথম ধাপ হচ্ছে বাইভ্যালেন্ট। এটা একটি এমসিকিউ হতে পারে। এবার খেয়াল করো, আমরা জানি এক্ষেত্রে একটু আগে আমরা বলেছিলাম এই যে বাইভ্যালেন্ট হলো এর মাঝে এই যে নীল যে ক্রোমোসোমটি আমরা একটু বড় করে দেখিয়েছি, দেখো নীল এবং নীল এই দুটি হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড, লাল এবং লাল এরা হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড। আর অন্যদিকে লালের সাপেক্ষে নীল, খেয়াল করো লালের সাপেক্ষে নীল এরা হচ্ছে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। তার মানে হচ্ছে এই যে বাইভ্যালেন্টটি তৈরি হলো, তার মাঝে বাইভ্যালেন্টের মধ্যে দুই ধরনের ক্রোমাটিড রয়েছে। খেয়াল করো, একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডকে আমরা বলছি সিস্টার ক্রোমাটিড,
এবং ভিন্ন ক্রোমোজোমের যে ক্রোমাটিড, লালের সাপেক্ষে নীল বা নীলের সাপেক্ষে লাল, তাদেরকে বলছি আমরা নন সিস্টার ক্রোমাটিড। খেয়াল করো, বাইভ্যালেন্টের প্রত্যেকটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করে, এবং সেক্ষেত্রে এ সময় প্রত্যেকটি বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড দেখা যায়, যেটা আমরা এর আগেও প্যাকার্টিনে পড়েছিলাম। বাইভ্যালেন্টে 2টি ক্রোমোসোম বা 4টি ক্রোমাটিড থাকে, যেহেতু সেন্ট্রোমিয়ার ছাড়া ভাগ হয়, আর এই 4টি ক্রোমাটিড সহ এই বাইভ্যালেন্টটিকে ওই মুহূর্তে বলা হয় টেট্রাড। এটা আমরা পড়েছিলাম। এরপর খেয়াল করো, এরপর কি হয়, এরপর দেখো ভালো করে, এই যে নীলটি রয়েছে, লালটি, তাহলে লাল লাল হচ্ছে সিস্টার, নীল নীল সিস্টার, বাট লাল নীল নন সিস্টার ক্রোমাটিড। খেয়াল করো, এরপর কি হচ্ছে, লালের সাথে নীল, দেখো তারা নীল এবং লাল, খেয়াল করে ইংরেজি এক্স অক্ষরের মতো, এই জায়গায় খেয়াল করে ভালো করে, ইংরেজি এক্স অক্ষরের মতো একটি গঠন সৃষ্টি করেছে। অর্থাৎ দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে জোড়া লেগে বা যুক্ত হয়ে ইংরেজি এক্স অক্ষরের মতো গঠন সৃষ্টি করে। আর এই গঠনটিকে আমরা জানি, আমরা বলেছিলাম এই গঠনটিকে বলা হয় কায়াজমা, আর সিঙ্গুলারে বলা হয় কায়াজমাটা। তার মানে হচ্ছে আমরা কি পেলাম, আমরা পাচ্ছি, খেয়াল করো, বাইভ্যালেন্টের যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড, এখানে খেয়াল করো, এখানে একের সাথে এক হচ্ছে, আবার দুইয়ের সাথে দুই হতে পারে, আবার একের সাথে দুই হতে পারে, তবে শর্ত একটা, নন সিস্টার হলে হবে। সুতরাং এখানে যে এক এক হইতে হবে কায়াজমাটা এমন কোনো শর্ত নেই, একের সাথে দুই, দুইয়ের সাথে দুই, কিংবা একের সাথে এক, যে কোনোটি হতে পারে। শুধু একটাই শর্ত, যুক্ত হতে হবে, কায়াজমা সৃষ্টি হতে হবে নন সিস্টার ক্রোমাটিডের সাথে। তখন বলছে বাইভ্যালেন্টে যে কোনো দুটি নন সিস্টার ক্রোমাটিড একটি অন্যটির সাথে জোড়া লেগে ইংরেজি এক্স অক্ষরের মতো আকার ধারণ করে, একে কায়াজমা বলে। এবং এখান থেকে আরেকটি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, কায়াজমা কি? আমরা এভাবে বলবো, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জোড়া লেগে ইংরেজি এক্স অক্ষরের মতো গঠন সৃষ্টি হলে তাকে কায়াজমা বলে। যদি কায়াজমা বলতে কি বোঝায় তখন আসে, এভাবে লিখব, বাইভ্যালেন্টে যে দুটি ক্রোমোজোম থাকে সেক্ষেত্রে একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। প্যাকার্টিন উপপর্যায়ে দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে যুক্ত হয়ে ইংরেজি এক্স অক্ষরের মতো গঠন সৃষ্টি করে, একে কায়াজমা বলে। এরপরে পারলে আমরা চিত্রটা দিয়ে দেব, কারণ চিত্র দিয়ে দিলে তুমি এখানে দুই দুই পেয়ে যাবে। দেখো, তাহলে কায়াজমা সৃষ্টি হলো। এখন দেখো, যেখানে কায়াজমা সৃষ্টি হয়েছে, দেখো ভালো করে, এখানে কায়াজমা সৃষ্টি হয়েছে, দেখো যেখানে সৃষ্টি হয়েছে সেখানে ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে কি হয়েছে, দেখো নীলটা ভেঙে গিয়ে লালটার সাথে, আবার দেখো লালটা ভেঙে গিয়ে নীলটার সাথে। তার মানে হচ্ছে এখানে ছিল, কিন্তু এর আগে ছিল কি, এর আগে এখানে ছিল নীল আর এখানে ছিল লাল, নীলটা চলে গেছে লালের সাথে, লালটা চলে আসছে নীলের সাথে। তার মানে হচ্ছে যেখানেই তারা জোড়া লেগেছিল, কায়াজমা তৈরি হয়েছিল, সেখানেই তারা ভেঙে গিয়েছে, এবং ভেঙে গিয়ে বিপরীত অংশের সাথে বা নন সিস্টার ক্রোমাটিড অংশের সাথে লেগে গিয়েছে। তার মানে হচ্ছে অংশের বিনিময় হয়েছে, লাল নীল এক্সচেঞ্জ হয়েছে, আর এই এক্সচেঞ্জটিকে বলা হয় ক্রসিং ওভার বা ক্রস ওভার। খেয়াল করো, যে স্থানে কায়াজমা সৃষ্টি হয় সে স্থানে ক্রোমোজোম ভেঙে গিয়ে বিপরীত অংশের সাথে, অবশ্যই নন সিস্টারের সাথে জোড়া লেগে যায়, আর এই কায়াজমা সৃষ্টির ফলে ক্রোমাটিড অংশের যে বিনিময় হলো একে বলা হয় ক্রস ওভার বা ক্রসিং ওভার। আমি আশা করছি আমরা ক্রসিং ওভার কি এটা বুঝতে পেরেছি। এখন আমরা এই পুরো প্রক্রিয়াটিকে একসাথে দেখে নিই, আমরা বলবো, তোমরা আমার সাথে মনে মনে রিভিউ করবে। খেয়াল করো, দুটি নন সিস্টার ক্রোমাটিড, দুটি
ক্রোমোসোম রয়েছে, প্রত্যেকে দুটি করে ক্রোমাটিড রয়েছে। দেখো কি হলো এরপরে, এবং যেহেতু এরা জোড়া বেঁধেছে, বাইভ্যালেন্ট তৈরি করেছে, সুতরাং এই ক্রোমোসোম গুলোকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোসোম। এবার খেয়াল করো, হোমোলোগাস ক্রোমোসোম গুলোর মধ্যে নীল এবং লাল হলো নন সিস্টার, লাল লাল সিস্টার, নীল নীল সিস্টার, বাট লাল নীল নন সিস্টার। নন সিস্টার ক্রোমাটিড গুলো খেয়াল করে এখানে কি হয়েছে, তারা ইংরেজি এক্স অক্ষরের মতো গঠন তৈরি করেছে, যাকে আমরা জানি এবং বলেছিলাম কাইজমা সৃষ্টি হয়, এবং কাইজমা সৃষ্টির পরে কিন্তু ক্রস ওভার ঘটে, মানে খন্ডাংশের বিনিময় ঘটে। এবার খেয়াল করো, যখনই কাইজমা সৃষ্টি হয়, ক্রসিং ওভার হয়ে যায়, দেন এখানে ক্রসিং ওভার হয়ে গিয়েছে। এখন দেখো ক্রসিং ওভার হয়ে যাওয়ার ফলে এই নীল যে ক্রোমোসোমটি আছে, খেয়াল করো, সেই নীল ক্রোমোসোম কিন্তু এখন নীল নেই, তার আংশিক পরিবর্তন হয়েছে এখানে। আবার লালটাও লাল নেই, লালটির আংশিক পরিবর্তন হয়েছে, মানে হচ্ছে এই ক্রোমোসোম গুলোর চেঞ্জ আসছে। সুতরাং এই ক্রসিং ওভার ঘটার পর যে অবস্থাটি তৈরি হয়েছে, খেয়াল করো, এই দুটি যে দুটি অংশের মধ্যে বিনিময় হয়েছে, এই অংশ এই ক্রোমোসোম গুলোকে আমরা বলছি রিকম্বিনেন্ট ক্রোমোসোম, অর্থাৎ তাদের গঠনগত পরিবর্তন ঘটে গিয়েছে, লালের সাথে নীল, নীলের সাথে লাল সংমিশ্রণ ঘটেছে। অন্য খেয়াল করো, এই যে দুটি আছে, এর পাশাপাশি এই যে দুটি রয়েছে ক্রোমোসোম ক্রোমাটিড, এটি এবং এটি, খেয়াল করো, যেগুলোর মধ্যে সেই বিনিময়টি হয়নি, খেয়াল করো, এই অংশের বিনিময় হয়েছে, এই অংশটুকু হয়ে গিয়েছে রিকম্বিনেন্ট, এই অংশটুকু রিকম্বিনেন্ট হয়ে গিয়েছে, এই অংশ রিকম্বিনেন্ট হয়ে গিয়েছে, বাট খেয়াল করো, এই অংশের কিন্তু সেই চেঞ্জটি হয়নি, এই অংশের কিন্তু সেই চেঞ্জটি হয়নি, সুতরাং এটি হয়ে রয়ে গিয়েছে, দেখো, নন রিকম্বিনেন্ট হিসেবে। সুতরাং যখন একটা কথা আসতে পারে, যখন এই ক্রসিং ওভারটি হয়, তখন আমরা যে ক্রোমাটিড গুলো পাই, সেই ক্রোমাটিড গুলোর মধ্যে দুই ধরনের ক্রোমাটিড দেখা যায়। যে অংশের মধ্যে ক্রসিং ওভার হয়ে গিয়েছে সেটি হয়ে যায় রিকম্বিনেন্ট ক্রোমোসোম, আর যে অংশটি ক্রসিং ওভার হয়নি সে থাকে নন রিকম্বিনেন্ট ক্রোমোসোম হিসেবে। আর এবারে ভাবো, যদি এই খন্ডাংশের বিনিময়টি র্যান্ডমলি হয়, তাহলে কি হবে, এখানে একবার আবার হলো, যখন এভাবে বারবার হবে তখন নতুন জিনের আবির্ভাব হবে, এক্সচেঞ্জ হওয়ার ফলে এখানে নতুন জিনের সংযোজন ঘটেছে, এটা তো একইভাবে নতুন জিনের সংযোজন ঘটেছে, আর এর ফলে কিন্তু যে বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু যে বৈচিত্র্যতা একটি প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে, তার পরবর্তী প্রজন্মে যে বৈচিত্র্যতা দেখা যায়, এর কারণে সেই বৈচিত্র্যতা দেখা যায়। তো আমরা একটু এই ক্রসিং ওভার এর গুরুত্বটি একটু পড়ি। প্রথমত হলো, এই ক্রসিং ওভারের ফলেই কিন্তু এই যে জীব জগতের বৈচিত্র্যতা, একটি মানুষের সাথে আরেকটি মানুষ, ইভেন একেবারে নিকটাত্মীয় যারা, তাদের মধ্যেও কিন্তু চেহারার মধ্যে অমিল দেখা যায়, যার প্রধান কারণটি হচ্ছে এই ক্রসিং ওভার। এবার দেখা যায় কি, যখন দুটি ফুলের ক্রস হয় সেক্ষেত্রেও কিন্তু, বা দুটি জীবের মধ্যে ক্রস হয় সেক্ষেত্রেও বৈশিষ্ট্যের সংমিশ্রণ হয়, আদান প্রদান ঘটে, যার ফলেও কিন্তু জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হয়, এবং যার পরিপ্রেক্ষিতে অনেক সময় ব্যবধানে নতুন জাত, যখন এভাবে ক্রস ওভার বারবার ঘটবে, এটি সময় ব্যবধানে নতুন জাতের সৃষ্টি হবে। এছাড়াও আরো কিছু রয়েছে, যেমন কি ব্যাপক, বারবার যখন ক্রসিং ওভার হবে তখন একটা সময় গিয়ে নতুন জাত নয়, শুধু নতুন প্রজাতি, নতুন স্পিসিস তৈরি হতে পারে। আবার আমরা এক্ষেত্রে জিন সমূহ কিভাবে অবস্থান করছে সেটা চিহ্নিত করতে পারি, তার চিত্র আঁকতে পারি, সরলরেখী চিত্র আঁকতে পারি এর মাধ্যমে, এবং হাইব্রিডাইজেশনের মাধ্যমে নতুন জাত সৃষ্টি করতে পারি। আমরা যদি জানি কোন জিনটি কোন বৈশিষ্ট্যের জন্য দায়ী, সেক্ষেত্রে আমরা ক্রসিং ওভারের মাধ্যমে নতুন জাত তৈরি করতে পারি, যাই প্রক্রিয়াটিকে আমরা কৃত্রিম প্রজননের ব্যবহার করি। এবং এই অংশটুকু তোমরা আবার তোমাদের দশম যে অধ্যায়টি আছে আমরা সেখানে পড়াবো ইনশাল্লাহ। দেখা যায় কি, এই ক্রস ওভারের ফলে অনেক সময় এমন কিছু জাত সৃষ্টি হয় যে জাতগুলো প্রতিকূল পরিবেশে অভিযোজিত হতে পারে, এবং দেখা যায় মানে প্রজনন বিদ্যায়, রিপ্রোডাকশন এর ক্ষেত্রে দেখা যায় আমরা এই ক্রসিং ওভারটাকে অ্যাপ্লাই করতে পারি।
এছাড়াও তোমরা বর্তমানে যে কয়েকটা বিষয় রয়েছে যেমন ক্রোমোজোম ম্যাপিং, ক্রোমোজোমের ফিঙ্গারপ্রিন্ট বা প্রোটিনের ফিঙ্গারপ্রিন্ট, যেগুলো এই ক্ষেত্রে আমরা এই ক্রসিং ওভার ব্যবহার করতে পারি বা এটা আমাদেরকে হেল্প করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পড়াটুকু পড়লাম সেখান থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা পেতে পারি, যেগুলো পরীক্ষার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। হোমোলোগাস ক্রোমোজোম কি আমরা পারি, এটা আমরা আগে পড়েছি, আজকে পড়িয়েছি। কাইজমা কি এটাও আমরা জানি। সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড গুলো আমরা পারি। টেট্রাড কি এটা একটু আগে বলেছি আমরা। এখানে যে প্রশ্নগুলো সবগুলো আমরা বলেছি, এবং মনে রাখবে এগুলো প্র্যাকটিস করবে, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ক্রসিং ওভার কি এটা আমরা পড়েছি। এবার দেখি আমরা কিছু প্রশ্ন পারি কিনা। ক্রসিং ওভার বলতে কি বোঝায় আমরা একটু আগে ব্যাখ্যা করেছি, তো আমরা পারবো। ক্রসিং ওভার এর তাৎপর্য বা গুরুত্ব কি এটা আমরা পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পড়াটুকু পড়ালাম তার মধ্যে তোমরা বাসায় এই যে ক্রসিং ওভার কিভাবে ঘটে সেই বিষয়টি অনুশীলন করবে, এবং এই ক্রসিং ওভার আমাদের পরিবেশের বিভিন্ন যে জীবগুলো রয়েছে সেই জীবগুলোর মধ্যে বৈচিত্র্যতা আনয়নের ক্ষেত্রে কেমন ভূমিকা পালন করে এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।